বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাতের অন্ধকার যত গভীর হচ্ছে, জঙ্গলের রহস্যময় নিস্তব্ধতা যেন ততটাই ভয়ঙ্কর হয়ে উঠছে। আগুনের শিখাগুলো কুসুমের ফ্যাকাশে মুখে এক অদ্ভুত আভা তৈরি করেছে। আয়ুষ পাশে বসে একদৃষ্টে কুসুমের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এই মেয়েটার জন্য সে নিজের জীবনও দিতে পারে। কিন্তু পরক্ষণেই মেঘার কথা মনে পড়তেই বুকটা ধক করে ওঠে। মেঘা কি সত্যিই তাদের ভালো চায়, নাকি এর আড়ালে অন্য কোনো ষড়যন্ত্র চলছে? কুসুম আগুনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মালিক, আপনি আমার জন্য এত ঝুঁকি নিলেন কেন? আমি তো সামান্য একজন কর্মচারী, আমার কিছু হলে কার কি যেত? আয়ুষ কুসুমের ঠোঁটে আঙুল চেপে ধরে বলল, আর একবারও নিজেকে সামান্য বলবে না কুসুম, তুমি জানো না তুমি আমার কাছে কি। এই কথা শোনার পর কুসুমের চোখে জল চিকচিক করে উঠল। অন্যদিকে দেবলীনা তখনও জঙ্গলের আড়ালে ওত পেতে বসে আছে। তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু জেদ কমেনি। সে তার ফোনের নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছে। লেডি কনস্টেবলের ফোন বারবার আসায় সে বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে দিল। সে মনে মনে ভাবছে, মেঘা, তুই ভাবছিস আয়ুষকে বিয়ে করে সুখে ঘর করবি, কিন্তু আমি থাকতে সেটা হতে দেব না। কুসুম আর আয়ুষের এই ঘনিষ্ঠতা আমি তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, তবেই যদি তোর ঘুম ভাঙে। জেলের ঘানি টেনে আমার জীবনটা শেষ হয়ে গেল, আর তোরা এখানে প্রেম করবি, সেটা হতে পারে না। দেবলীনা তখন পকেট থেকে একটা ছোট্ট ধারালো ছুরি বের করে অন্ধকারের মধ্যে এগিয়ে যেতে থাকে। এদিকে বাড়িতে ইন্দ্রাণী গাঙ্গুলি অস্থিরভাবে পায়চারা করছেন। রাজ তাকে শান্ত করার চেষ্টা করলেও কোনো কাজ হচ্ছে না। ইন্দ্রাণী বলল, রাজ, আমার মন বলছে মেঘা যা বলছে সবটা সত্যি নয়। ও বলছে ওরা একসাথে ফিরবে, কিন্তু আয়ুষের ফোন কেন বন্ধ, আর কুসুমের কি অবস্থা কিছুই তো জানি না। রাজ বলল, মা, তুমি মেঘাকে অবিশ্বাস করছো কেন? ও তো আয়ুষের হবু বউ, ও কেন খারাপ চাইবে? ইন্দ্রাণী দীর্ঘশ্বাস ফেলে বলল, মায়েদের সিক্সথ সেন্স কোনোদিন ভুল হয় না রাজ, তুই একবার মেঘাকে আবার ফোন করত। রাজ ফোন লাগাতেই মেঘা ধরল। মেঘার গলাটা খুব উত্তেজিত শোনাল। সে বলল, রাজদা, আমি ওদের খুঁজে পেয়েছি, ওরা একটা পুরনো বাংলোর দিকে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি, চিন্তা করো না। মেঘা আসলে তখন জঙ্গলের অন্য প্রান্ত দিয়ে আয়ুষদের খুঁজছিল। সে মনে মনে ভাবছে, আয়ুষকে যদি আজ কুসুমের সাথে আপত্তিকর অবস্থায় ধরতে পারি, তবেই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবে, আর আমার রাস্তা পরিষ্কার হবে। এদিকে আয়ুষ কুসুমকে বলছে, আমাদের এবার একটু ঘুমানো দরকার, কাল ভোরেই বেরোতে হবে। কুসুম বলল, মালিক, আপনি ঘুমান, আমি পাহারা দিচ্ছি। আয়ুষ হেসে ফেলল, বলল, এইটুকু মেয়ে তুমি আমায় পাহারা দেবে? যাও, ও পাশে গিয়ে শুয়ে পড়ো। কুসুমের মাথাটা তখনও ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। গুন্ডাদের আঘাতটা বেশ গভীর ছিল। আয়ুষ সেটা বুঝতে পেরে নিজের গায়ের চাদরটা কুসুমের গায়ে জড়িয়ে দিল। কুসুম অঘরে ঘুমিয়ে পড়ল। ঠিক সেই সময় ঝোপের আড়ালে একটা মট করে শব্দ হল। আয়ুষ সতর্ক হয়ে দাঁড়িয়ে পড়ল। সে ভাবল হয়তো কোনো বন্য পশু, কিন্তু না, অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো দেবলীনা, তার হাতে সেই ধারালো ছুরিটা। আয়ুষ অবাক হয়ে বলল, দেবলীনা, তুমি এখানে? তুমি তো জেলে থাকার কথা। দেবলীনা খিলখিল করে হেসে উঠল, বলল, আয়ুষ, তোমার বুদ্ধি কি জেলের দেওয়ালে বন্দী হয়ে গেছে? আমি প্যারোলে বেরিয়েছিলাম তোমার ওই আদরের কুসুমকে শেষ করতে, কিন্তু তুমি মাঝখানে এসে সব ভণ্ডুল করে দিলে। তবে এখন যখন তোমায় একা পেয়েছি, তখন তোমাকেও ছাড়ব না। আয়ুষ বলল, তুমি পাগল হয়ে গেছো দেবলীনা, তুমি নিজেকে আরও বিপদে ফেলছ, পুলিশ তোমাকে খুঁজছে। দেবলীনা এগিয়ে এলো, বলল, পুলিশ আসার আগে আমি কুসুমের বুকের রক্ত দেখব। এই বলে সে কুসুমের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু আয়ুষ তাকে আটকে দিল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হল। আগুনের কুণ্ডলির পাশে এই লড়াইটা যেন মরণপণ যুদ্ধের মতো মনে হচ্ছিল। কুসুম শব্দের চোটে জেগে উঠল। সে দেখল আয়ুষ আর দেবলীনা হাতাহাতি করছে। দেবলীনার হাতের ছুরিটা আয়ুষের একটা গভীর ক্ষত তৈরি করল। আয়ুষ যন্ত্রণায় চিৎকার করে উঠল। কুসুম আর স্থির থাকতে পারল না। সে পাশ থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে দেবলীনার দিকে তাড়া করল। আগুনের ভয়ে দেবলীনা কিছুটা পিছিয়ে গেল। কুসুম চিৎকার করে বলল, খবরদার, আমার মালিকের গায়ে হাত দেবেন না, আমি মরে গেলেও আপনাকে ছাড়ব না। দেবলীনা হাসতে হাসতে বলল, বাহ, দারুণ সিন তৈরি হয়েছে রে কুসুম, তুই তো দেখছি বীরঙ্গনা হয়ে উঠেছিস। ঠিক সেই মুহূর্তেই টর্চের আলো এসে পড়ল তাদের মুখে। মেঘা হাজির হল, তার সাথে কয়েকজন লোক। মেঘা দৃশ্যটা দেখে নাটকীয়ভাবে চিৎকার করে উঠল, এ কি আয়ুষ, তোমার একই অবস্থা? দেবলীনা, তুই এখানে কি করছিস? মেঘা আসলে দেবলীনাকে এখানে দেখে বেশ অবাক হয়েছে, কারণ তাদের পরিকল্পনা ছিল কুসুমকে একা জব্দ করা, আয়ুষকে আহত করা তাদের লিস্টে ছিল না। মেঘা দ্রুত আয়ুষের কাছে গিয়ে আধিক্ষেতা শুরু করল, বলল, দেখো দেখো, রক্ত পড়ছে, চলো এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কুসুমের দিকে তাকিয়ে মেঘা রাগী গলায় বলল, তোমার জন্যই আজ আয়ুষের এই দশা, কেন তুমি ওর সাথে একা একা জঙ্গলে এলে? কুসুম কিছু বলতে পারল না, সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আয়ুষ মেঘাকে সরিয়ে দিয়ে বলল, মেঘা,
ওকে দোষ দিও না, দেবলীনা আমাদের মারতে এসেছিল। মেঘা দেবলীনার দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বোঝালো, তারপর বলল, পুলিশ আসছে, দেবলীনা তুই পালা। দেবলীনা বুঝল এখন এখানে নিরাপদ নয়, সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। মেঘা তার লোকেদের বলল, আয়ুষকে গাড়িতে তোলো, আর কুসুম তুমি পিছনে আসো, আমাদের সাথেই ফিরবে। গাড়িতে ফেরার পথে মেঘা মনে মনে ফোন দিয়ে আটতে লাগল কিভাবে এই ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়া যায়। সে ঠিক করল সে বাড়িতে গিয়ে বলবে কুসুমী দেবলীনাকে খবর দিয়েছিল, যাতে আয়ুষকে ভয় দেখিয়ে সে কাছে টানতে পারে। এদিকে বাড়িতে পৌঁছে ইন্দ্রাণী গাঙ্গুলি অস্থিরভাবে পায়চারা করছেন। রাজ তাকে শান্ত করার চেষ্টা করলেও কোনো কাজ হচ্ছে না। ইন্দ্রাণী বলল, রাজ, আমার মন বলছে মেঘা যা বলছে সবটা সত্যি নয়। ও বলছে ওরা একসাথে ফিরবে, কিন্তু আয়ুষের ফোন কেন বন্ধ, আর কুসুমের কি অবস্থা কিছুই তো জানি না। রাজ বলল, মা, তুমি মেঘাকে অবিশ্বাস করছো কেন? ও তো আয়ুষের হবু বউ, ও কেন খারাপ চাইবে? ইন্দ্রাণী দীর্ঘশ্বাস ফেলে বলল, মায়েদের সিক্সথ সেন্স কোনোদিন ভুল হয় না রাজ, তুই একবার মেঘাকে আবার ফোন করতো। রাজ ফোন লাগাতেই মেঘা ধরল। মেঘার গলাটা খুব উত্তেজিত শোনাল। সে বলল, রাজদা, আমি ওদের খুঁজে পেয়েছি, ওরা একটা পুরনো বাংলোর দিকে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি, চিন্তা করো না। মেঘা আসলে তখন জঙ্গলের অন্য প্রান্ত দিয়ে আয়ুষদের খুঁজছিল। সে মনে মনে ভাবছে, আয়ুষকে যদি আজ কুসুমের সাথে আপত্তিকর অবস্থায় ধরতে পারি, তবেই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবে, আর আমার রাস্তা পরিষ্কার হবে। এদিকে আয়ুষ কুসুমকে বলছে, আমাদের এবার একটু ঘুমানো দরকার, কাল ভোরেই বেরোতে হবে। কুসুম বলল, মালিক, আপনি ঘুমান, আমি পাহারা দিচ্ছি। আয়ুষ হেসে ফেলল, বলল, এইটুকু মেয়ে তুমি আমায় পাহারা দেবে? যাও, ও পাশে গিয়ে শুয়ে পড়ো। কুসুমের মাথাটা তখনও ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, গুন্ডাদের আঘাতটা বেশ গভীর ছিল। আয়ুষ সেটা বুঝতে পেরে নিজের গায়ের চাদরটা কুসুমের গায়ে জড়িয়ে দিল। কুসুম অঘরে ঘুমিয়ে পড়ল। ঠিক সেই সময় ঝোপের আড়ালে একটা মট করে শব্দ হলো। আয়ুষ সতর্ক হয়ে দাঁড়িয়ে পড়ল। সে ভাবল হয়তো কোনো বন্য পশু, কিন্তু না, অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো দেবলীনা, তার হাতে সেই ধারালো ছুরিটা। আয়ুষ অবাক হয়ে বলল, দেবলীনা, তুমি এখানে? তুমি তো জেলে থাকার কথা। দেবলীনা খিলখিল করে হেসে উঠল, বলল, আয়ুষ, তোমার বুদ্ধি কি জেলের দেওয়ালে বন্দী হয়ে গেছে? আমি প্যারোলে বেরিয়েছিলাম তোমার ওই আদরের কুসুমকে শেষ করতে, কিন্তু তুমি মাঝখানে এসে সব ভণ্ডুল করে দিলে। তবে এখন যখন তোমায় একা পেয়েছি, তখন তোমাকেও ছাড়ব না। আয়ুষ বলল, তুমি পাগল হয়ে গেছো দেবলীনা, তুমি নিজেকে আরও বিপদে ফেলছ, পুলিশ তোমাকে খুঁজছে। দেবলীনা এগিয়ে এলো, বলল, পুলিশ আসার আগে আমি কুসুমের বুকের রক্ত দেখব। এই বলে সে কুসুমের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু আয়ুষ তাকে আটকে দিল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। আগুনের কুণ্ডলীর পাশে এই লড়াইটা যেন মরণপণ যুদ্ধের মতো মনে হচ্ছিল। কুসুম শব্দের চোটে জেগে উঠল। সে দেখল আয়ুষ আর দেবলীনা হাতাহাতি করছে। দেবলীনার হাতের ছুরিটা আয়ুষের একটা গভীর ক্ষত তৈরি করল। আয়ুষ যন্ত্রণায় চিৎকার করে উঠল। কুসুম আর স্থির থাকতে পারল না। সে পাশ থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে দেবলীনার দিকে তাড়া করল। আগুনের ভয়ে দেবলীনা কিছুটা পিছিয়ে গেল। কুসুম চিৎকার করে বলল, খবরদার, আমার মালিকের গায়ে হাত দেবেন না, আমি মরে গেলেও আপনাকে ছাড়ব না। দেবলীনা হাসতে হাসতে বলল, বাহ, দারুণ সিন তৈরি হয়েছে রে কুসুম, তুই তো দেখছি বীরঙ্গনা হয়ে উঠেছিস। ঠিক সেই মুহূর্তেই টর্চের আলো এসে পড়ল তাদের মুখে। মেঘা হাজির হল, তার সাথে কয়েকজন লোক। মেঘা দৃশ্যটা দেখে নাটকীয়ভাবে চিৎকার করে উঠল, এ কি আয়ুষ, তোমার একই অবস্থা? দেবলীনা, তুই এখানে কি করছিস? মেঘা আসলে দেবলীনাকে এখানে দেখে বেশ অবাক হয়েছে, কারণ তাদের পরিকল্পনা ছিল কুসুমকে একা জব্দ করা, আয়ুষকে আহত করা তাদের লিস্টে ছিল না। মেঘা দ্রুত আয়ুষের কাছে গিয়ে আধিক্যতা শুরু করল, বলল, দেখো দেখো, রক্ত পড়ছে, চলো এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কুসুমের দিকে তাকিয়ে মেঘা নাগী গলায় বলল, তোমার জন্যই আজ আয়ুষের এই দশা, কেন তুমি ওর সাথে একা একা জঙ্গলে এলে? কুসুম কিছু বলতে পারল না, সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আয়ুষ মেঘাকে সরিয়ে দিয়ে বলল, মেঘা, ওকে দোষ দিও না, দেবলীনা আমাদের মারতে এসেছিল। মেঘা দেবলীনার দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বোঝালো, তারপর বলল, পুলিশ আসছে, দেবলীনা তুই পালা। দেবলীনা বুঝল এখন এখানে নিরাপদ নয়। সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। মেঘা তার লোকেদের বলল, আয়ুষকে গাড়িতে তোলো, আর কুসুম তুমি পিছনে আসো, আমাদের সাথেই ফিরবে। গাড়িতে ফেরার পথে মেঘা মনে মনে ফোন দিয়ে আটতে লাগল কিভাবে এই ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়া যায়। সে ঠিক করল সে বাড়িতে গিয়ে বলবে কুসুমী দেবলীনাকে খবর দিয়েছিল, যাতে আয়ুষকে ভয় দেখিয়ে সে কাছে টানতে পারে। এদিকে বাড়িতে পৌঁছে ইন্দ্রাণী গাঙ্গুলি অস্থিরভাবে পায়চারা করছেন। রাজ তাকে শান্ত করার চেষ্টা করলেও কোনো কাজ হচ্ছে না। ইন্দ্রাণী বলল, রাজ, আমার মন বলছে মেঘা যা বলছে সবটা সত্যি নয়। ও বলছে ওরা একসাথে ফিরবে, কিন্তু আয়ুষের ফোন কেন বন্ধ, আর কুসুমের কি অবস্থা কিছুই তো জানি না। রাজ বলল, মা, তুমি মেঘাকে অবিশ্বাস করছো কেন? ও তো আয়ুষের হবু বউ, ও কেন খারাপ চাইবে?
ইন্দ্রাণী দীর্ঘশ্বাস ফেলে বলল, মায়েদের সিক্সথ সেন্স কোনোদিন ভুল হয় না রাজ, তুই একবার মেঘাকে আবার ফোন করত। রাজ ফোন লাগাতেই মেঘা ধরল। মেঘার গলাটা খুব উত্তেজিত শোনাল। সে বলল, রাজদা, আমি ওদের খুঁজে পেয়েছি, ওরা একটা পুরনো বাংলোর দিকে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি, চিন্তা করো না। মেঘা আসলে তখন জঙ্গলের অন্য প্রান্ত দিয়ে আয়ুষদের খুঁজছিল। সে মনে মনে ভাবছে, আয়ুষকে যদি আজ কুসুমের সাথে আপত্তিকর অবস্থায় ধরতে পারি, তবেই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবে, আর আমার রাস্তা পরিষ্কার হবে। এদিকে আয়ুষ কুসুমকে বলছে, আমাদের এবার একটু ঘুমানো দরকার, কাল ভোরেই বেরোতে হবে। কুসুম বলল, মালিক, আপনি ঘুমান, আমি পাহারা দিচ্ছি। আয়ুষ হেসে ফেলল, বলল, এইটুকু মেয়ে তুমি আমায় পাহারা দেবে? যাও, ও পাশে গিয়ে শুয়ে পড়ো। কুসুমের মাথাটা তখনও ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। গুন্ডাদের আঘাতটা বেশ গভীর ছিল। আয়ুষ সেটা বুঝতে পেরে নিজের গায়ের চাদরটা কুসুমের গায়ে জড়িয়ে দিল। কুসুম অঘরে ঘুমিয়ে পড়ল। ঠিক সেই সময় ঝোপের আগালে একটা মট করে শব্দ হল। আয়ুষ সতর্ক হয়ে